আপনার মাঝে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? আপনাকে এত করে বলতেছি আমি একজনকে ভালোবাসি, পরিবারের চাপে আপনাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি, তারপরও কেন আপনি আমার উপর জোর করতেছেন? আমি তোকে বিয়ে করেছি আমার শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য, এর থেকে বেশি কিছু না। আর তুই অন্য একজনকে ভালোবাসিস, তাহলে আমাকে বিয়ে করলি কিসের জন্য? আমি কখনো কল্পনাও করতে পারিনি আপনি মানুষটা এত পশুর মতো আচরণ করবেন আমার সাথে। আহা সোনা গো আমার, তাতে কি হবে? আমার কিচ্ছু হবে না। আমার শুধু প্রয়োজন তোর শরীর, আর কিছু না। তুই কাকে ভালোবাসিস সেটা দেখার সময় আমার নেই। আমি জঘন্যতম মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো জঘন্যতম পশুর সমতুল্য মানুষ আমি কখনো দেখিনি। কারণ আপনাকে আমি এত করে বলতেছি আমি পরিবারের চাপে পড়ে আপনাকে বিয়ে করেছি, আপনি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ভোগ করবেন? তোর এত কথা শোনার আমার সময় আছে বল? আমি তোকে বিয়ে করেছি কিসের জন্য? তোর কথা শোনার জন্য, নাকি আমার কথা তুই শুনবি? কোনটা? আমি কত দেখেছি যে ভালোবাসার মানুষকে পেতে অনেকেই সাহায্য করে, আপনি আমাকে একটু সাহায্য করবেন, তাহলেই তো হয়ে যায়। আপনি কেন এরকম করতেছেন আমার সাথে? আমি এত দয়ালু মনের মানুষ না। আর এখন কোনো কথা বলবি না। আর আমি যেটা করব, তোর ইচ্ছা হলে তুই আমাকে রেসপন্স করবি, না হলে নাই। প্লিজ, আমি যেটা করতে বলবো সেটাই করবি। আপনাকে হাত জোর করে বলতেছি, আমি এর জন্য মোটেও প্রস্তুত না। আপনি আমাকে সময় দেন প্লিজ, আমি এটা সহ্য করতে পারবো না। সেটা তুই বিয়ের আগে কেন ভেবে দেখিসনি? বিয়ের পরে তো আমি এত নাটক দেখতে চাচ্ছি না। তোর নাটক তোর কাছে রেখে দে। আমার চাহিদা আমাকে মেটানোর জন্য তুই বাধা প্রদান করবি না। প্লিজ আপনার হাতে পায়ে ধরি, আমি বলতেছি আমাকে ছেড়ে দেন। আমি সত্যি অন্যজনকে মন থেকে ভালোবাসি, আপনাকে আমি কখনোই গ্রহণ করে নিতে পারবো না। তুই কি বলিস তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। তুই আমাকে ভালোবাসিস কি বাসিস না, আবার তুই কাকে ভালোবাসিস এটা আমার দেখার সময় নেই। আমার যেটা প্রয়োজন আমি সেটা এখন নিতে চাচ্ছি। আপনি একটু বোঝার চেষ্টা করেন আমাকে, প্লিজ ছেড়ে দেন। এরকম ভাবে আমাকে ব্যবহার করবেন না প্লিজ। আশিক প্রিয়াঙ্কার মুখ চেপে ধরলো হাত দিয়ে। প্রিয়াঙ্কা আর কোনো কথা বলতে পারলো না। প্রিয়াঙ্কা একদম অসহায়ের মতো আশিকের দিকে তাকিয়ে রইল, কিন্তু আশিক তো হায়নার মতো প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল। প্রিয়াঙ্কা ছটফট করতে লাগলো, কিন্তু তাতে আশিকের কোনো কিছু যায় আসে না। আশিক হচ্ছে বড়লোক বাপের একমাত্র সন্তান। আশিক বিয়েটা করতে চায়নি, তার আব্বু আম্মু জোরাজুরিতে বিয়েটা করেছে সে। আর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একটা সহজ সরল মেয়ে, আর একজনকে মনে প্রাণে ভালোবাসতো। তার নাম হচ্ছে মাহিন। প্রিয়াঙ্কা আর মাহিনের সম্পর্ক ছিল দীর্ঘ 2 বছরের। এই 2 বছরের মধ্যে মাহিন প্রিয়াঙ্কাকে একবারের জন্য স্পর্শ করেনি। তাদের ভালোবাসাটা ছিল পবিত্র। ভালোবাসা প্রিয়াঙ্কা কখনো মাহিনকে এভাবে হারিয়ে ফেলবে এটা আশা করেনি। প্রিয়াঙ্কার মনে হচ্ছে তার আজকের দুনিয়ার সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। সে কখনো কল্পনা করেনি যে সে মাহিনকে ছাড়া অন্য কারো হয়ে যাবে এক রাতের মধ্যেই। তারপর আশিক প্রিয়াঙ্কাকে ইচ্ছে মতো ব্যবহার করতে লাগলো। প্রিয়াঙ্কা বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আশিকের শক্তির সাথে তার শক্তি কিছুই না। তাই আশিকের সাথে কোনো শক্তিতেই পেরে উঠছে না প্রিয়াঙ্কা। শেষ পর্যন্ত অসহায় হয়ে আশিকের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। চোখ দিয়ে নোনা জল ছেড়ে দিল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা অসহায় তার পরিবারের কাছে, আর এরকম একটা মানুষের কাছে। সে নিতান্তই অসহায়। তার যে ব্যবহার, আচরণ, প্রিয়াঙ্কা কখনো এখানে ভালো থাকতে পারবে না। তার যেটা সুখের দিন ছিল সেটা হয়তো আজকে রাতের পর থেকে শেষ হয়ে যাচ্ছে। কারণ এখন থেকে তাকে শুধু একটা ভোগ্যপণ্য হয়ে থাকতে হবে আশিকের কথা, যেটা বোঝা গেল। অনেক হয়েছে। আর ন্যাকামি কান্না করে এভাবে আমার মুড নষ্ট করার কোনো মানে হয় না। এখন যা শুয়ে পড়। প্রিয়াঙ্কা কি বলবে, কোনো কিছু বলার ভাষা তার খুঁজে পাচ্ছে না সে। এখন নিতান্তই একটা ভোগ্যপণ্য, তাছাড়া তো কিছুই না। আর বিয়ে নামে যে মিথ্যে সম্পর্কটা হলো তাদের মধ্যে, সেটা শুধু একটা মাধ্যম যেখানে ভালোবাসা থাকতে পারে না। সেখানে দুটো মানুষের মিলন ধর্ষণ ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয়াঙ্কা কান্না করতে করতে এক সাইডে শুয়ে পড়ল। তার জীবনে কি থেকে কি হয়ে গেল সে শুধু ভাবছে বিষয়টা নিয়ে। তার সাথে আজকে কি হয়ে গেল, এক নিমিষের মধ্যেই তার জীবনটা একদম পরিবর্তন হয়ে গেল। কান্না করতে করতে প্রিয়াঙ্কা কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। আর এদিকে আশিক তো আগেই ঘুমিয়ে পড়েছে। সকালে যখন প্রিয়াঙ্কার ঘুম ভাঙলো, তখন পেছন ফিরে তাকিয়ে দেখে আশিক শুয়ে আছে। কালকে ভালো করে আশিককে দেখা হয়নি প্রিয়াঙ্কার। আশিক দেখতে বেশ সুদর্শন, যে কোনো মেয়ে তাকে দেখলে পছন্দ করবে, কিন্তু তার আচরণগুলো দেখলে যে কোনো মেয়ে তাকে ঘৃণা করবে, এটাই স্বাভাবিক।
তারপর প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে গোসলটা সেরে নিল। তারপর সে সুন্দর মতো একটা পোশাক পরিধান করলো। নতুন বউ বলে কথা। আমাদের মাঝে যেটা সম্পর্ক আছে সেটাই থাকবে, কিন্তু বাহিরে এটা বুঝতে দিবা না তুমি। হঠাৎ আশিকের মুখ থেকে এইরকম কথা শুনে প্রিয়াঙ্কা একদম আকাশ থেকে পড়লো। মনে হচ্ছে আশিক তার সাথে এত ভালোভাবে কথা বলছে, এটা ভাবা যায়? প্রিয়াঙ্কা মাথা নিচু করে রইল, কোনো জবাব দিচ্ছে না আশিকের কথার। কি বলেছি মাথায় ঢুকেছে নাকি আরো ভালো করে বুঝিয়ে দিতে হবে কোনটা? আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু আপনি মোটেও ভালো কাজ করেননি কালকে আমার সাথে। কারো আবেগ দেখার সময় নেই আমার। যেটা বলেছি সেটাই করবে। এর থেকে বেশি বোঝার চেষ্টা করলে কিন্তু তোর কপালে খারাপ কিছুই হবে। আপনি যেটা বলবেন সেটাই করব। আর আমার কোনো কথার মূল্য থাকবে না কেন? আমার স্বাধীনতা বলতে কিছু নেই? তোর সাথে এত তর্ক করার সময় আমার নেই। আমি যেটা বলেছি তুই সেটাই করবি। আর যদি বেশি বোঝার চেষ্টা করিস তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি কি এটা ধরে নিতে পারি আমি শুধু এইখানে একটা মূর্তি বা রোবট, আর আপনি তার পরিচালনা করবেন? আপনি যেটা বলবেন আমি সেটাই করব, এরকম কিছু? আরে শালি, তোকে এত কথা বলতে বলেছি, তুই এত কথা বলতেছিস কিসের জন্য? আমার সাথে আর তর্ক করার ক্ষমতা হয় কি করে তোর? প্রিয়াঙ্কা কোনো কিছু বলার সাহস পেল না আশিকের রাগ দেখে, কারণ প্রিয়াঙ্কা এখন ভালোভাবে বুঝতে পেরেছে যে তার এখানে কোনো মূল্য নেই। সে যেটা বলবে তাকে সেটাই মেনে চলতে হবে, তা না হলে যে তার কপালে সত্যিই দুঃখ আছে, এখন আশিকের দিকে তাকালেই সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। প্রিয়াঙ্কা কোনো কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল, আর সেটা দেখে আশিক কোনো পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলো। প্রিয়াঙ্কা মনে মনে মাহিনের কথা চিন্তা করতে লাগলো। সে কি করছে? বিয়ের কথা কি শুনেছে? বিয়ের কথা শোনার পর তার কি অবস্থা হয়েছে সেটা ভাবতেই প্রিয়াঙ্কার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। তুই নতুন বউ এই বাসার, আর তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বাইরে যাবি কে শুনি? আবার হঠাৎ করে আশিকের কণ্ঠ শুনতে পেয়ে প্রিয়াঙ্কা আঁতকে উঠল। আবার কি জানি কি হয়। প্রিয়াঙ্কা কোনো কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে আশিকের সামনে দিয়ে বাইরে চলে আসলো। আর আশিক সেটা দেখে প্রিয়াঙ্কার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল, কারণ প্রিয়াঙ্কার মাথায় কাপড় দেওয়া নেই। এটা তোর বাপের বাড়ি না যে যেভাবে খুশি সেভাবে চলবি। এখন তোকে এই বাড়ির নিয়মে চলতে হবে। আমি একবারও বলিনি যে আমি আমার বাপের বাসায় আছি। আর আপনাদের বাসার নিয়ম আমাকে কি একবার আপনি বলেছেন যে আমি জানবো? আজব ব্যাপার। তুই এই বাড়ির পুত্রবধূর একমাত্র পুত্রবধূ। এখন তুই কাকে ভালোবাসিস সেটা তো দেখার সময় আমার নেই, কে কি ভাবতেছে সেটাও দেখার আমার সময় নেই। কিন্তু এখন তুই এই বাড়ির একমাত্র পুত্রবধূ, এটা মাথায় রাখবি। হিসেব করে চলাফেরা করবি, না হলে কিন্তু। আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন সব সময়? বুঝি না। আমি তো আপনার সাথে কোনো ধরনের বাজে কথা বলি না বা বাজে ব্যবহার দেখাই না, তাহলে আপনি কেন আমাকে এইভাবে অপমান করেন? অপমানের দেখছস কি? মাত্র শুরু, আরো কত কি হবে। এখন তোর সাথে এত তর্ক করার আমার ইচ্ছা নেই। তুই বাইরে যা, আর যেটা বলেছি সেটা মাথায় রাখবি। প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ সবকিছু ঠিকঠাক করে নিয়ে নিচে নেমে আসলো। নিচে নেমে এসে দেখে আশিকের আম্মু বসে আছে। আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে দেখে তাড়াতাড়ি উঠে প্রিয়াঙ্কার কাছে চলে আসলো। তারপর পাড়া প্রতিবেশীদের সাথে প্রিয়াঙ্কার পরিচয় করিয়ে দিল। সবাই প্রিয়াঙ্কার গুণগান করে যে যার মতো করে চলে গেলেন। তারপর আশিকের আম্মু প্রিয়াঙ্কার সাথে করে নিয়ে এক জায়গায় বসে পড়লেন। প্রিয়াঙ্কার মনে হচ্ছে আশিকের আম্মুর ব্যবহার অনেক ভালো, কারণ তার কথাবার্তা, তার আচরণে দেখেই বোঝা যাচ্ছে। কালকে তো অনেক ঝামেলা ছিল, যার জন্য তোমার সাথে ভালো মতো কথাই বলতে পারলাম না। অনেক ঝামেলাই ছিলাম, আত্মীয় স্বজন ছিল, সবার সাথে কথা বলতে হয়েছিল, তাই তোমাকে সময় দিতে পারিনি। এটা কোনো সমস্যা হলো? এটা স্বাভাবিক ব্যাপার। আপনি একটু ঝামেলায় থাকতে পারেন, বিয়ে বাড়ি বলে কথা। তুমি আমাকে আপনি করে সম্বোধন করতেছো কিসের জন্য? তুমি বলবা, আর আমাকে এখন থেকে আম্মু বলে সম্বোধন করবা। আচ্ছা, তাহলে সমস্যা নেই, আমি আম্মু বলে সম্বোধন করব। আর এখন তো আমাকে কিছু কাজ করতে হবে, রান্নাঘরটা দেখিয়ে দিন। তুমি এইসব কি আবোল তাবোল কথা বলতেছো? তুমি কিসের জন্য রান্না করতে যাবে? আর তুমি আজকে এবারের নতুন বউ। আরে আম্মু, নতুন বউ হয়েছে তো কি হয়েছে, সেজন্য কি কাজ করব না? এটা কোনো কথা? আপনি আমাকে শুধু রান্নাঘরটা দেখিয়ে দেন, আমি সবার জন্য নাস্তা রেডি করতেছি। তুমি বললেই তো আর হবে না। তুমি এখন চুপচাপ বসো, আমার সাথে গল্প করো। সবাই কাজ করবে এখন। সকালের নাস্তা অলরেডি তৈরি করা শেষ হয়ে গিয়েছে, আর একটু পরেই তোমার বাসা থেকে লোকজন আসবে। আচ্ছা আম্মু,
একটা কথা জিজ্ঞেস করি, যদি মনে কিছু না করেন তাহলে। আমি ভালো করেই জানি তুমি আমাকে কি জিজ্ঞাসা করতে চাচ্ছ। আমার ছেলের ব্যাপারে, তাই তো? আসলে হ্যাঁ, আপনার ছেলের ব্যাপারে আমার কিছু জানার ছিল। এরকম ব্যবহার করতেছে কিসের জন্য আমার সাথে, আমি বুঝলাম না। পরে ধীরে ধীরে সবকিছু জানতে পারবে। নতুন এসেছো, নতুন একটা পরিবেশ, তাই হয়তো তোমার কাছে কোনো কেমন লাগ। আচ্ছা তাহলে এখন আমি একটু রুমে যাচ্ছি। আমার কেমন জানি খারাপ লাগতেছে। বাইরে হঠাৎ করে নতুন পরিবেশে এসেছি। আচ্ছা, তুমি তাহলে রুমে যাও। আমি একটু পরেই সবাইকে ডেকে নিচে নিয়ে আসবো। তখন তুমি আমার সহ সবার সাথে গল্প করবে, তোমার ভালো লাগবে। প্রিয়াঙ্কা সেখানে কোনো প্রকার কথা বলল না। আর প্রিয়াঙ্কার মন কেমন যেন আনচান আনচান করছে মাহিনের জন্য। প্রিয়াঙ্কা শুধু মাহিনের কথাই ভাবছে। তার কোনো কিছু ভালো লাগছে না। সবার সাথে কথা বলছে ঠিক আছে, কিন্তু তার মনের ভেতর কি চলছে সেটা শুধু সে নিজেই বুঝতে পারছে। প্রিয়াঙ্কার মনের অবস্থা প্রিয়াঙ্কা কাউকে বুঝতে দিচ্ছে না। সবার সাথে সুন্দর করে হাসি খুশি ভাবেই কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার মনের ভেতর তোলপাড় চলছে, সেটা একাই বুঝতে পারছে। প্রিয়াঙ্কা রুমে গিয়ে দেখে আশিক বিছানার উপর শুয়ে আছে আর ফোনে কার সাথে যেন কথা বলছে। প্রিয়াঙ্কা রুমে এসেছে দেখে আশিক হঠাৎ যে কিরকম একটা কাণ্ড করে বসলো সেটা প্রিয়াঙ্কার কল্পনার বাইরে ছিল। প্রিয়াঙ্কা কখনো কল্পনা করতে পারেনি হঠাৎ করে এইভাবে আক্রমণ করবে আশিক। প্লিজ এরকম করবেন না, আমি এটার জন্য মোটেও প্রস্তুত না। আপনি আমাকে ছেড়ে দেন। সেটা দেখার সময় আমার আছে নাকি? আমার যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে নেব। এখন তোর সেটা পছন্দ হলো কি হলো না, বা তোর ইচ্ছা থাকলেও কি থাকলো না, সেটা দেখার সময় আমার নেই। না, আপনি আমার সাথে এরকম করতে পারেন না। সব সময় জোর জবরদস্তি করতে পারেন না। আমারও একটা ইচ্ছা বলে কিছু আছে, স্বাধীনতা বলতে তো আমারও কিছু একটা আছে। তুই যখন থেকে আমাকে বিয়ে করেছিস তখন থেকে তো স্বাধীনতা বলতে কিছু নেই, তোর ইচ্ছা বলতে কিছু নেই। আপনি যে এরকম একটা পশুর সমান মন নিয়ে চলাফেরা করেন আমি কখনো বুঝতে পারিনি। সেটা দেখার সময় আমার নেই। এখন চুপচাপ যেটা করতেছি করতে দে, না হলে কিন্তু ভালো হবে না। একটু যদি ডিস্টার্ব করিস তাহলে কিন্তু। প্রিয়াঙ্কা আর কোনো কথা বলার সুযোগ পেল না। আশিক তার ঠোঁট দুটো দিয়ে প্রিয়াঙ্কার ঠোঁট দুটো আঁকড়ে ধরল। প্রিয়াঙ্কা যতই নড়ানচড়া করছে আশিক ততই প্রিয়াঙ্কাকে কষ্ট দিচ্ছে। প্রিয়াঙ্কার অনেক খারাপ লাগছে, কি করবে ভেবে পাচ্ছে না। তাই সে বাধ্য হয়ে আশিকের ঠোঁটে কামড় বসিয়ে দিল। যেই প্রিয়াঙ্কা আশিকের ঠোঁটে কামড় বসিয়েছে আশিকের রাগ মনে হয় তেলে বেগুনে জ্বলে উঠল। আশিক প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিয়ে বিছানার উপর অনেক জোরে আছাড় মারল, যার কারণে প্রিয়াঙ্কা অনেক ব্যথা পেল কোমরে। আশিকের এইরকম হায়নার মতো রূপ দেখে প্রিয়াঙ্কা একদম চুপ হয়ে গেল। সে আর কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পেল না। প্রিয়াঙ্কা একদম চুপ হয়ে গেল, নিশ্চুপ যাকে বলে। কোনো কিছু বললো না, একটু নড়াচড়াও করলো না, একদমই নিশ্চুপ। মনে হয় যেন দেহে প্রাণ আছে, কিন্তু মনে হচ্ছে দেহে প্রাণ আছে কিন্তু দেহটা মরা। আশিক যেভাবে খুশি সেভাবেই উপভোগ করছে, আনন্দ নিচ্ছে। প্রিয়াঙ্কা চুপচাপ নীরবে কান্না করে যাচ্ছে, কোনো কথা বলছে না। যেখানে সে বৈধ দর্শন হচ্ছে, বৈধ দর্শন বলছি কারণ তাদের তো বিয়ে হয়ে গেছে তাই। বেশ কিছুক্ষণ পর আশিক প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে বালিশের উপর মাথা রেখে প্রিয়াঙ্কাকে বুকে টেনে নিল। সেটা দেখে প্রিয়াঙ্কা অবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইল আশিকের দিকে কিছুক্ষণ। আমাকে রাগ দেখিয়ে কোনো লাভ হবে না। আমার যখন যেটা খুশি আমি সেটাই করব। কারো রাগ দেখার সময় বা কারো মান অভিমান দেখার সময় আমার নেই, সেটা আগেই বলে রাখছি। আমি কোনো পশুর উপর রাগ দেখাতে চাই না, যে পশুর মতো সবসময় আচরণ করে তার সাথে আমি কোনো প্রকার কথা বলতে চাই না। তাতে আমার কিছু আসে যায় না। তুই আমার সাথে কথা বলবি কি বলবি না সেটা আমার দেখার সময় আছে নাকি? আমার যেটা খুশি আমি সেটাই করব। একদিন আপনার এই অহংকার থাকবে না, মনে রাখবেন কথাটা। সেদিন আপনি অনেক কান্না করবেন, অনেক, যেটা বলার বাহিরে। আর সেদিন আপনার পাশে কেউ থাকবে না। সেই দিনটার অপেক্ষায় আমি আছি। কবে সেই দিন আসবে আমি সেটার জন্য খুব আকুল আগ্রহে অপেক্ষা করতেছি। আমি চাই সেই দিন আমার জীবনে আসুক। মুখ দিয়ে কথাটা যতটা বলা সহজ বা মনে করতেছেন বিষয়টা যত সহজ, যখন বাস্তবতার সম্মুখীন হবেন তখন বুঝতে পারবেন। তোকে এত জ্ঞান দিতে হবে না, চুপচাপ তুই তোর মতো গিয়ে কাজ কর, যা। আর আমার সামনে তোকে থাকতে হবে না। প্রিয়াঙ্কা আশিককে কি আর বলবে, যেখানে সে একটা ভোগ্যপূর্ণ, তার সাথে কথা বলা গুরুত্বহীন ছাড়া কিছুই না। যার কাছে তার কোনো ছিটে ফোটার গুরুত্ব নেই, তার সাথে কথা বললেই বা কি লাভ? এখানে যে তাকে থাকতেই হবে,
এখান থেকে বাসায় যেতে পারবে না, কারণ বিয়ের পর তার মা বাবা বলে দিয়েছে তাকে আর বাসায় নিয়ে যাবে না, কারণ সে নাকি কলঙ্ক তাদের। এটা প্রিয়াঙ্কার আব্বু আম্মু মনে করেন। তাই প্রিয়াঙ্কা যতই কষ্ট হোক না কেন তাকে এখানে থাকতে হবে। সে চাইলেও তার বাসায় যেতে পারছে না, ইচ্ছা থাকা সত্ত্বেও তার বাসায় যাইতে পারবে না সে। যদি সে এখানে মরেও যায় তাহলে তাকে এখানেই মাটি চাপা দেওয়া হবে, তারপরও তাকে বাসায় নেওয়া যাওয়া যাবে না। প্রিয়াঙ্কা চুপচাপ বিছানা থেকে উঠে গিয়ে সোফায় শুয়ে পড়লো, আর এদিকে আশিক বিছানায় শুয়ে ঘুমিয়ে তাকে আর দেখে কে। আর প্রিয়াঙ্কা কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। আম্মু, ভাবি কোথায়? এখনো তো দেখলাম না ভাবিকে। সেই গত রাতে দেখেছি, তারপর থেকে তো এখনো দেখলামই না। কি জানি সকালে একটু এসেছিল, হয়তো ঘুমাচ্ছে। তুই দেখতে পারিস না? আমাকে জ্বালাচ্ছিস কিসের জন্য? দেখতেছিস না আমি কাজ করতেছি? তোমার একটা খাটাস ছেলে আছে না, সে তো আমাকে দেখলে কত কি বলবে, তার জন্য তার সামনে এখন যাইতে চাচ্ছি না। যখন যাই তার পড়াশোনার খবর চলে আর বলে পড়াশোনা কেমন চলতেছে। এসব শুনতে কি ভালো লাগে সবসময় বলো? সেটা তো তোর ভালোর জন্যই বলে, তাই না? তোর খারাপ তো চায় না সে, তোর ভবিষ্যৎ ভালো চাই বলেই তোকে একটু শাসন করে। সেটা তোর যদি না ভালো লাগে তাহলে তো তোকে বাসায় রাখা যাবে না, তাহলে বোর্ডিং স্কুলে রেখে আসতে হবে। তুমিও তাহলে স্বার্থপরের মতো কথা বলতেছো। ভাইয়া কথা বলে, তুমিও এই কথা বলো। থাকবো না আমি বাসায়, আমি চলে যাবো বোর্ডিং স্কুলে। দেখবো কেমনে থাকো তুমি একা বাসায়। আমিও তো সেটাই চাচ্ছি, তুই চলে যা। এখন আমার একটা মেয়ে নিয়ে এসেছি, বুঝতে পারছিস? তোর ভাবিকে আমি মেয়ে বানিয়ে নিয়েছি, তার সাথে গল্প করে থাকবো। তুই বোর্ডিং স্কুলে চলে যা, পড়াশোনা ভালো করে কর। বুঝতে পেরেছি আমাকে কেউ ভালোবাসে না। দেখি নতুন যে মেহমান এসেছে সে কতটা আমাকে ভালোবাসে। সে যদি আমাকে একটু ভালো না বাসে তাহলে আমি সত্যি সত্যি চলে যাব, থাকবো না, অনেক দূরে চলে যাব। একটা কথা মাথায় রাখবি, সবসময় তার সাথে ভালো ব্যবহার করবি, ভালোভাবে কথা বলবি, একদম দুষ্টুমি করবি না তার সাথে, তাহলে কিন্তু আশিক পিটাবে। আমি তোমার ছেলেকে ভয় পাই নাকি? সে যদি আমার সাথে খারাপ ব্যবহার করেছে এরপর থেকে, তাহলে আমিও তার প্রতিবাদ করে দেখে নিও। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন তুই আমার সাথে এত তর্ক করছিস, কি ব্যাপার? কি তোর কি কোনো কিছু লাগবে, নাকি এমনিতেই তর্ক করছিস? এখন কিচ্ছু লাগবে না, আমি শুধু আসলাম আমার সেই আধুনিক ভাবিটা কোথায় তার একটু চাঁদ মুখখানা দেখি। কালকে তো ভালোভাবে দেখতেই পাইনি ঘুমের জন্য। তাদের রুমে গিয়ে দেখতে পারিস, তার সাথে কথা বললে নিতে পারিস তো। আমি কিন্তু তোকে পরিচয় করিয়ে দেব না। নিজে থেকে যদি পরিচয় হতে পারিস তাহলে ভালো, আর না পারলে আমার কোনো কিছু করার নেই। আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, তুমি কি আসলে আমার মা নাকি অন্য কেউ? তুমি যেভাবে আমার সাথে মাঝে মাঝে আচরণ করো আমার অনেক হিংসা হয়। আমার ভাইয়ের সাথে আর তার সাথে কত ভালোভাবে আচরণ করো তুমি। ওরে হতচ্ছাড়া, এই বয়সে এই কথা মুখ দিয়ে বের হচ্ছে? না জানি বড় হলে আরো কত কথা বের হবে তোর মুখ থেকে। তুই এখন এখান থেকে চলে যা আমার চোখের সামনে থেকে, আমার রাগ ওঠার আগেই। আচ্ছা চলে যাচ্ছি, আর আসবো না তোমার সামনে। পরে আমাকে ডাকলে আসবো না, মনে রাখো আমার কথাটা, মাথায় রেখো। তুমি আমার চোখের সামনে থেকে না গেলে কিন্তু সত্যি সত্যি তোর পিটনি শুরু করিয়ে দেব। তুই এখন যা, তার সাথে পরিচয় হয়ে আয় আমার সাথে। তোর এত কথা কিসের? আচ্ছা চলে যাচ্ছি, আর তোমার বকুনি না শুনি। আমার পড়াশোনা আছে, তোমার বকুনির সঙ্গে আমার পড়াশোনার মাথা থাকবে না, সবকিছু পেটে চলে যাবে তোমার জন্য। নীল আর সেখানে তার আম্মুর সাথে কোনো প্রকার তর্ক না করে চুপচাপ সেখান থেকে কেটে পড়ল। সে ভালো করেই জানে তার আম্মুকে যদি আরেকটু বেশি ডিস্টার্ব করে তাহলে তাকে এখন দৌড়ানি খাইতে হবে। দৌড়ানি খাওয়ার আগে সে এখান থেকে সরে পড়লে সেটাই ভালো হয়। নীল সেখান থেকে সরে গিয়ে উকি ঝুঁকি দিতে দিতে তার ভাইয়ের রুমের দিকে চলে আসলো। তার ভাইয়ের রুম মানে আশিকের রুমে। সে সহজেই প্রবেশ করতে পারে না, কারণ আশিক এতটাই রাগী যে তার রুমে কেউ সহজে প্রবেশ করতে চায় না। কাকে কি বলে ঝাড়ি দেয় তার জন্য কেউ তার রুমে প্রবেশ করতে চায় না। আর নীল একদম তার রুমে যায় না, কারণ গেলেই এক গাদা কথা শুনতে হয়। নীল সেখানে গিয়ে দেখে ভেতর থেকে রুমের দরজা লক করে দেওয়া। তাই নীল এখন কি করবে ভেবে পাচ্ছে না। দরজা কড়া নাড়বে নাকি এখান থেকে চলে যাবে। কিন্তু নীলের কেমন জানি মনটা মানছে না। তার কেন জানি তার নতুন ভাবির সাথে কথা বলতে ইচ্ছে করছে। নীল এক প্রকার ভয়ভীতি দূর করে দরজা কড়া নাড়তে লাগলো। হঠাৎ করে দরজা এতবার কড়া নাড়ার ফলে প্রিয়াঙ্কার ঘুমটা ভেঙে গেল। সে উঠে দরজাটা খুলে দিয়ে দেখে সামনে একটা পিচ্চি ছেলে দাঁড়িয়ে আছে আর ড্যাব ড্যাব করে প্রিয়াঙ্কাকে দিকে তাকিয়ে আছে। কি হলো বাবু, কি হয়েছে বলবে?
এভাবে যে দরজায় কড়া নাড়তেছো, ব্যাপার কি, কোনো সমস্যা? আমার আবার কিসের সমস্যা থাকবে? এটা আমার বাড়ি, যেখানে খুশি সেখানে যাইতে পারি, আর কারো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, বুঝতে পারলাম, আপনার বাড়ি যেখানে খুশি সেখানে যাইতে পারেন, কিন্তু দেখতে তো পারছেন ভেতর থেকে দরজা দেওয়া। তারপরও কেন আপনি আমাদের ডিস্টার্ব করতেছেন? এই মেয়ে, এত কথা বলো কিসের জন্য? সম্মান দিয়ে কথা বলো, রেসপেক্ট মি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ব্যাপার, আপনি আমার সম্বন্ধে কি হন যে আপনাকে আমি রেসপেক্ট দিয়ে বলবো? এখান থেকে ভাগেন বলতেছি। এত বড় সাহস, আমার মুখের উপর তর্ক! এই আপনি কে? আপনাকে আমার বাসায় প্রবেশ করতে অধিকার কে দিয়েছে শুনি? আমি এই বাড়ির মালিক, এখন থেকে এই বাড়িটা আমার। আর আপনি কে? আপনি এখানে কিসের জন্য? ভাইয়া, ও ভাইয়া, এই মেয়েটা কে রে? তোর রুমে কি করে? আমাকে দেখ কি সব বলতেছে, উল্টা পাল্টা কথাবার্তা, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, এখন বুঝতে পেরেছি মিস্টার। আপনাকে তাহলে, আপনি আমার দেবরজি। ভাইয়া যেমন তার ছোট ভাইও তেমন। কি বলতেছেন আপনি? ভাইয়া বিয়ে করলো কখন? আর আপনি কি বলতেছেন? আপনি ভাইয়ার বউ, মানে আমার ভাবি? আর তাহলে আমি জানি না এটা কেমনে সম্ভব। আপনি মিথ্যা বলতেছেন, এখন এখান থেকে বেরিয়ে যান। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে কালকে আমার কোলে কে ঘুমিয়ে এসেছিল জানি? ও তাহলে অন্য একজন হবে। আমি তাহলে ভুল দেখেছিলাম। ধুর, প্রাণটা আর করতে পারলাম না, শেষ পর্যন্ত চিনে নিয়েছেন তাহলে। আমি হচ্ছি এই বাড়ির ছোট মিয়া, আর আপনার একমাত্র দেবর। দেখতে তো ভারী মিষ্টি তুমি, কিন্তু এত দুষ্টুমি করো কিসের জন্য শুনি? আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, পরে ভালোভাবে দেখে চিনতে পেরেছি। এটা তো কি দেখলেন, এখনো সবকিছুই বাকি। আর আপনার নাকি একটা ছোট্ট বোন আছে শুনেছি, তার নাম্বারটা কি দেওয়া যাবে? আচ্ছা, এই ব্যাপার, তোমার বয়সটা যেন কত হবে? 10 থেকে 12, এর উপরে তো আর হবে না, তাই না? এই বয়সের কথা জিজ্ঞেস করতেছেন কিসের জন্য আমাকে? দেখে কি ছোট পিচ্ছি মনে হয়? আপনার তো সাহস কম না, আমার বয়স নিয়ে কটাক্ষ করতেছেন? আমি তোমার সাথে এত তর্ক করতে পারবো না। আমি তোমার ভাইয়াকে ঘুম থেকে জাগায় দিচ্ছি, তুমি তার সাথে তর্ক করো। আমার খেয়ে দিয়ে তো কাজ নেই তোমার সাথে তর্ক করে। তারাও দেখাচ্ছি মজা তোমাকে। আচ্ছা থাক, লাগবে না, আমি চলে যাচ্ছি। আমার সাথে কাউকে কথা বলতে হবে না। আমি দুষ্টুমি করি, তার জন্য আমাকে কেউ ভালোবাসে না। আমি কারোর সাথে কথা বলবো না, আমি এ বাসায় থাকবো না, বোর্ডিংয়ে চলে যাব। আমি তোমাকে সেটা বলেছি? তুমি এই বয়সে তুমি আমার ছোট বোনের কথা জিজ্ঞেস করতেছো? ভেবে দেখো তুমি বড় হলে কি করবে। শুধু একটু দুষ্টুমি করতেছিলাম, আর আপনি সেটা সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। আমি কখনো কল্পনা করতে পারিনি আমি একটু দুষ্টুমি করতেছিলাম, তার জন্য এরকম করবেন আমার সাথে? আহা সোনা বাবু আমার, রাগ করে না। আমিও তোমার সাথে একটু দুষ্টুমি করলাম, তোমার জন্য খারাপ লাগতেছিল। হঠাৎ করে দুষ্টুমি করতেছি তার কারণে। তুমি যখন আমার সাথে হঠাৎ করে দুষ্টুমি করতেছিলে, আমারও খারাপ লাগতেছিল, তাই না? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি মেনে নিলাম এবারের মতো। এখন আমি চলে যাচ্ছি, একটু পর আবার এসে গল্প করব। এখন আমার খাটার ভাইটা ঘুমাচ্ছে, এখন যদি বেশি কথা বলি, যদি ঘুম ভেঙে যায় তার আমার জন্য, তাহলে তো আমাকে কে কি বলবে। তুমিও তোমার ভাইকে এত ভয় পাও? তাহলে তোমাদের বাসায় কে তোমার ভাইকে ভয় পায় না সেটা আমাকে বলো তো। কারণ যাকে জিজ্ঞেস করতেছি সেই তোমার ভাইকে ভয় পায়, ব্যাপার কি? কই, আমি তো ভয় পাচ্ছি না, জাস্ট একটু ভয় পাই। আমি বেশি ভয় পাই না, সবাই তো অনেক ভয় পায়, আমি তো তাকে কত কি বলি। আচ্ছা, তাহলে তুমি এখন আমার সাথে এখানে থাকো দেখি, তোমার ভাইয়া কি বলে। আমি আছি। আমার সামনে তোমার ভাই তোমাকে কিছু বলতে পারবে না। তুমি আমার সাথে থাকো, আমার সাথে গল্প করো। সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু যখন ভাইয়া তোমাকে পিটানি শুরু করে দিবে, তখন তো আমি ভাইয়াকে মানা করবো বা দমিয়ে রাখতে পারবো না। আমার জন্য তুমি অযথা পিটানি খাইতে যাইবা কিসের জন্য? আমি তার থেকে চলে যাই, যখন ভাইয়া বাসায় থাকবে না তখন গল্প করব। এত ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। আমাকে তোমার কি মনে হয়? আমি আছি তো, আমার জন্য তুমি থাকতে পারবে না? আচ্ছা তাহলে চলো ভিতরে যাই। এভাবে বাইরে কথা বলা কি ঠিক? আমরা ভিতরে বসে গল্প করি। তোমার কিছু গল্প বলো যেগুলো শুনে আমার মজা লাগবে। প্রিয়াঙ্কা আর নীল দুজনেই রুমের ভেতর প্রবেশ করলো। রুমের ভেতর প্রবেশ করে দেখে আশিক এখনো ঘুমিয়ে আছে। তাই নীল বেশি জোরে কথা বলছে না, আস্তে আস্তে কথা বলছে। নীলের অবস্থা দেখে প্রিয়াঙ্কা মনে মনে কিছুক্ষণ হেসে নিল, কারণ প্রকাশ করলে তো নীল আবার মন খারাপ করবে, ছোট ছেলে। প্রিয়াঙ্কা নীলের সাথে কথা বলছে আর ঘরের যাবতীয় জিনিসগুলো গুছিয়ে রাখছে। সে এলোমেলো যে জিনিসগুলো আছে সেগুলো গুছিয়ে রাখছে সুন্দর করে, আর এদিকে নীলের সাথে গল্প করছে। নীলে অনেক মজা পাচ্ছে প্রিয়াঙ্কার সাথে এইভাবে কথা বলে, কারণ নীলের সাথে তেমন ভাবে কেউ ভালো করে কথা বলে না। সব সময় যে কথা বলতে আসে পড়াশোনার কথাই বলে একমাত্র প্রিয়াঙ্কাই এমন একজন ব্যক্তি যে নীলকে পড়াশোনা ছাড়া কথা বলছে।
এই বিষয়টা নীলের খুব ভালো লাগছে। তাকে পড়াশোনার কথা বলে কেউ প্যারা দিচ্ছে না, কিন্তু একটা জিনিস ভেবে ভয় পাচ্ছে, যদি আশিক এখন ঘুম থেকে উঠে আর নীলকে এখানে দেখে পড়াশোনার কথা তো জিজ্ঞেস করবে। যদি বলে সে এখানে অনেকক্ষণ ধরে আছে, তাহলে তো তার আর বাঁচার উপায় নেই। কি জবাব দেবে সেটাই ভেবে ভয় পাচ্ছে নীল। কিরে নীল, তুই এখানে কিসের জন্য, কি করতেছিস এখানে তুই? হঠাৎ করে আশিকের কণ্ঠ শুনতে পেয়ে নীল তো ভয়ে শেষ। এখন কি হবে সে লুকানোর সময়ও পেল না। হঠাৎ করে এরকম কথা শুনে আশিকের মুখ থেকে নীল থমকে দাঁড়িয়ে গেল, আর প্রিয়াঙ্কা একটু ভয় পেয়ে সেখানেই দাঁড়িয়ে গেল, কোনো কাজ করা বাদ দিয়ে। নীল ঘুরে আশিকের দিকে তাকিয়ে রইল চুপচাপ, কোনো কথা বলছে না। প্রিয়াঙ্কা শুধু আশিকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিছু বলছে না। কি হলো, কথা বলতেছিস না কিসের জন্য? আর তুই আমার রুমে কিসের জন্য, কি করিস এখানে? তোকে কি বলেছিলাম আমার রুমে এসে বসে থাকতে? এরকম ব্যবহার করতেছেন কেন? তাও আবার নিজের ছোট ভাইয়ের সাথে। আমার সাথে না হয় খুব খারাপ ব্যবহার করেন, আমি সেটা মেনে নিই, কিন্তু নিজের ছোট ভাইয়ের সাথে এরকম ব্যবহার করে কেউ? তুমি ওর হয়ে একদম ওকালতি করবে না এখানে, বুঝছো? আমি যেটা বলতেছি আমার ছোট ভাইকে বলেছি, তোমাকে বলতেছি না। তাই তুমি সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি নীলকে এখানে নিয়ে এসেছি আর গল্প করতেছি আমি তার সাথে। নীল এই রুমে আসতে চাইনি, আমি তাকে নিয়ে এসেছি। কোনো সমস্যা তোমার? আর তুমি কি কথা বলছিলে মনে করে দেখো। আচ্ছা, তাহলে সেটা মেনে চলার জন্য তোমাকে ধন্যবাদ। কারণ আচ্ছা, বাদ দিলাম এসব কথা এখন। নীল, তুমি এখান থেকে চলে যাও। তোমার পড়াশোনার কি খবর? আজকে যাব তোমার রুমে। এই তো ভাইয়া, অনেক ভালোই চলতেছে, সবকিছু কমপ্লিট। আমি এমনিতেই এখানে আসলাম। আর ভাবিকে তুমি এভাবে বকা দাও কেন? এখন তুই আমাকে প্রশ্ন করবি, আমি তোকে সেই প্রশ্নগুলোর উত্তর দেব, তাই না? তোর তো দেখে সাহস বেড়ে যাচ্ছে, তুই আমাকে প্রশ্ন করিস। সেরকম কোনো কিছু না, এমনিতেই জিজ্ঞেস করলাম। আর তুমি এত রেগে যাও কিসের জন্য? তোমাকে আমি সেই অনেক দিন থেকে দেখতেছি, আমাকে ঠিক মতো আগের মতো ভালোবাসো না, ব্যাপার কি? নীল, আমি যেটা বলতেছি সেটা কর। তুই এখন রুম থেকে চলে যা। যদি একটা কথা বলেছিস তাহলে কিন্তু ভালো হবে না। এখান থেকে চলে যা বলেছি। তারপর নীল আর কোনো কথা বলার সুযোগ পেল না, বা কথা বলার সাহসও পেল না আশিকের সাথে আর একটা কথা বলার। তারপর নীল আর কোনো কথা বলার সুযোগ পেল না, বা কথা বলার সাহসও পেল না আশিকের সাথে। চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল, মন খারাপ করে। আর সেটা দেখে প্রিয়াঙ্কার অনেক খারাপ লাগলো, কারণ সে আশিককে কোনো কিছু বলতে পারলো না। এত বড় মুখ করে নীলকে বলল সব কিছু ম্যানেজ করে নিবে, কিন্তু আশিকের রাগ দেখে প্রিয়াঙ্কা সেখানে আর কোনো কথা বলার সাহসই পেল না। প্রিয়াঙ্কা নিজের মাঝে অনেক খারাপ লাগছে যে এমন একটা মানুষের সাথে তার বিয়ে হয়ে গেল, সে তাকে কোনো কিছু বলতেই পারছে না। তার ভালোবাসার কথা তাকে বলল, কিন্তু তার কাছে এসে ভোগপূর্ণ হয়ে গেল। আর এখন তার ছোট ভাইকে বড় মুখ করে নিয়ে আসলো যে তার বড় ভাইকে কোনো কিছু বললে সে বাধা প্রদান করবে, সেখানে কোনো কথা বলার সাহসই পেল না। প্রিয়াঙ্কা মন খারাপ করে সেখানে কান্না করতে লাগলো নীরবে, চোখের পানি মুছে আবার কাজে মনোযোগ দিল। আর এদিকে আশিক বিছানা ছেড়ে উঠে গিয়ে বাথরুমে থেকে ফ্রেশ হয়ে এসে দেখে প্রিয়াঙ্কা ঘরের সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। ঘরটা দেখতে অনেক সুন্দর লাগছে। কি রে, তোর সাথে কথা আছে। তুই নাকি কাকে ভালোবাসিস? তার নাম কি? তার ডিটেলস দে, দেখা করব। কেন তার সাথে দেখা করে তাকে কি মারপিট করবেন? আপনাকে আমি কেন তার পরিচয় দেব, কেন তার ডিটেলস দেব? তোকে যেটা বলেছি সেইটাই কর। এত কথা বলিস কিসের জন্য? ডিটেলস চাইছি, তুই আমাকে ডিটেলস দিবি, তা না করে আমার সাথে তর্ক করতেছিস কিসের জন্য? আমাকে যদি মেরে ফেলেন আপনি, তাও আমি তার সম্পর্কে কোনো কথা বলবো না, আপনার মতো পশুর মতো একটা মানুষকে। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি। যেটা বলতেছি সেটা বলে দে, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমি সেটা ভালো করে জানি, আমাকে আবার নতুন করে মনে করিয়ে দিতে হবে না। আমার মাথায় আছে যে আমার কপালে দুঃখ আছে। আর আপনি আমার উপরে যেটাই করেন না কেন, আমি তার সম্পর্কে আপনাকে কিছুই বলবো না। কিসের জন্য বলবি না বল? তোকে বলতে হবে। যদি না বলিস তাহলে আমি বাধ্য করব। আর যদি আমি তাকে খুঁজে বের করি কোনোভাবে, কারো কাছ থেকে ডিটেলস নিয়ে, তাহলে কিন্তু আমি তাকে খুন করে ফেলবো। আমি কি বলেছি আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমার মুখ দিয়ে তার সম্পর্কে কোনো কথা উচ্চারণ হবে না। আর যদি পারিস তুই তাকে খুঁজে বের করে নিস। তোর সাহস তো দেখতেছি সত্যি সত্যি অনেক বেড়ে যাচ্ছে দিনের পর দিন। বুঝলাম না তোর এত সাহস বাড়ার কারণ কি? তুই আমাকে তুই তুকারি করে কথা বলতেছিস? আমার রাগ উঠে গেলে আমি ভালো মতো কথা বলতে পারি না, আমার মুখ দিয়ে যা তা বের হয়। তার জন্য আমি সরি, মাফ চেয়ে নিচ্ছি। আগে কথা বলবি ভেবেচিন্তে কথা বলবি, পরে আবার মাপ চাইবি, আমি মাপ করে দিব। এতটা ভালো মানুষ আমি না। আচ্ছা, আমাকে এত কষ্ট দিয়ে আপনি কি মজা পান? আপনি কার রাগ আমার উপরে দেখাচ্ছেন আমাকে প্লিজ বলবেন? আমি তোকে যখন যেটা বলবো তোকে সেটাই করতে হবে। যদি বাহিরে কিছু করিস বা আমার কথা না শুনিস, তাহলে সত্যি সত্যি তোর যে কি করব আমি নিজেও জানি না।
আমি তো কোনো ধরনের ভুল করিনি। আমি শুধু আপনাকে বিয়েটা করেছি, আর আমি আপনাকে শুধু একটা কথা বলেছি যে আমি অন্য একজনকে ভালোবাসি। আপনাকে শুধু আমি এই কথাটাই বলেছি, আর তো কোনো খারাপ কথা বলিনি। আপনি আমার সাথে কেন সেই প্রথম দিন থেকে খারাপ ব্যবহার করতেছেন? তোর এত কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। আমি যেটা বলবো সেটাই হবে। তোর যদি এতই কথা জানার ইচ্ছা থাকে তাহলে চুপচাপ এখানে বসে থাক। আমি যখন যেটা বলবো সেটাই শুনবি। আমি যদি কোনো প্রকার ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন। আর আমি একজনকে ভালোবাসি, আপনাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। আপনি শুধু আমার দেহটাকেই ভোগ করতে পারবেন, আমার মনটা পর্যন্ত কখনোই যাইতে পারবেন না। কথাটা মাথায় রাখেন। তোর মন দিয়ে আমি কি করব? দেহটাই তো সবকিছু। তোর মন আমার লাগবে না। তোর মন তুই কোথায় রাখছিস সেটা দেখার সময় নাই। কিন্তু আমার পারমিশন ছাড়া এই বাসা থেকে যদি বের হয়েছিস তাহলে তোর সেই পা আমি কেটে ফেলবো। আপনি যতই শাসন আছে, যত যাই করুন, আপনার যত শাসন আছে, যত যাই করুন না কেন, আমার ভালোবাসার মানুষ যদি আমাকে নিতে আসে তাহলে আমি 1 সেকেন্ডও এখানে থাকবো না। পারলে যা করার করবেন, যত অত্যাচার করার আছে করিয়েন, আমি বাধা দেব না। সময় আসুক, সেটা দেখা যাবে। থাকিস কি থাকিস না সেটা আমি দেখে নেব। আর তোর ভালোবাসার মানুষ কিভাবে এখানে অবধি আসতে পারে আমি সেটাও দেখে নিব। একদিন আপনার এই দম্ভ থাকবে না, দেখবেন। সেদিন আপনাকে রাস্তায় রাস্তায় কান্না করতে হবে। তোর এই কথাগুলো না আমার কাছে এমন আঘাত করে যেটা বলার বাইরে। তুই আমার সাথে কথা বলবি না? আচ্ছা, আমি আপনার সাথে কথা বলবো না, তাতে আমার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই তো। আমার মেজাজ গরম করাবি না সব সময়। আমার সাথে তোকে কথা বলতে নিষেধ করেছি, তারপরও কিসের জন্য তুই আমার সাথে কথা বলিস? আপনি সব সময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন কিসের জন্য? আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করি না। আমার যা ইচ্ছা আমি তাই করব। তোকে কথা বলতে হবে না আমার সাথে। তুই চুপচাপ বসে থাক, আর আমার ভোগ পণ্য হয় এখানে পড়ে থাকবি। আর বেশি কথা বলবি না। আমাকে যদি আপনার ভালো না লাগে তাহলে আমাকে ছেড়ে দেন। আমার মতো আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাই। এত সহজ হলে তো ছেড়ে দিতাম, এভাবে তোকে ধরে রাখতাম না। সম্ভব না, তাই তোকে ছেড়ে দেওয়া যাবে না। আমাকে ছেড়ে দেওয়া যাবে না, আমার সাথে খারাপ ব্যবহার করবেন? আমি তো মানুষ, তাই না? আমি তো কোনো পশু না যে আমাকে যেমন করে খুশি তেমন করে ব্যবহার করবেন। আমার ইচ্ছা বলতে কিছু আছে নাকি? আমার স্বাধীনতা বলতে একটা কথা আছে। তোকে কতবার বলেছি তুই আমার সাথে তর্ক করবি না। তর্ক করলে আমার প্রচুর পরিমাণ রাগ উঠে যায়, আর আমি তোকে এখন কি যে করব। কথাটা বলে আশিক প্রিয়াঙ্কাকে একদম হাত দিয়ে চেপে ধরলো। প্রিয়াঙ্কার গলায় তার হাতের ছাপ বসিয়ে দিল। প্রিয়াঙ্কা অস্থির হয়ে যাচ্ছে আশিকের এইরকম কাণ্ড দেখে। প্রিয়াঙ্কা কোনো কিছু বলতে পারছে না। আশিকের শক্তির সাথে প্রিয়াঙ্কা পেরেও উঠছে না। প্রিয়াঙ্কার মনে হচ্ছে তার জীবন এখানেই শেষ, কারণ আশিক এমনভাবে তার গলা চেপে রেখেছে প্রিয়াঙ্কার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কার নিঃশ্বাস নিতে পারছে না। প্রিয়াঙ্কা কি করবে না করবে ভেবে পাচ্ছে না। শেষ পর্যন্ত কোনো কিছুর উপায় না পেয়ে আশিকের হাতে কামড় বসিয়ে দিল। শরীরে যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে আশিকের হাতে কামড় বসিয়ে দিল। আশিক ব্যথায় কুকিয়ে উঠে প্রিয়াঙ্কার গলা ছেড়ে দিল, আর প্রিয়াঙ্কা অনেক জোরে জোরে শ্বাস নিতে লাগলো। প্রিয়াঙ্কা বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না, বিছানার উপর লুটিয়ে পড়লো। তার কেমন জানি শরীর অনেক অসুস্থ লাগছে, কারণ আর কিছুক্ষণ যদি আশিক তাকে এভাবে ধরে রাখতো তাহলে প্রিয়াঙ্কা বেঁচে থাকা হতো না, তাকে এখানেই মরে পড়ে থাকতে হতো। আর তার পরিবার থেকে কেউ এখানে তাকে বাঁচানোর জন্য এগিয়েও আসতো না। প্রিয়াঙ্কা কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছে সে নিজেও জানে না। যখন তার জ্ঞান ফিরল তখন দেখে আশিকের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আশিক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি আশিকের কোল থেকে নিজের মাথাটা সরিয়ে বালিশের উপর মাথা রাখলো। যখন প্রিয়াঙ্কা তার মাথাটা আশিকের কোল থেকে সরিয়ে বালিশের উপর রাখলো, আশিক আবার প্রিয়াঙ্কাকে ধরে তার কোলে শুইয়ে দিল আর মাথায় তেল মালিশ দিতে লাগলো। যখন আশিক খেয়াল করে দেখলো যে প্রিয়াঙ্কা জ্ঞান হারিয়ে ফেলেছে, তখন আশিকের হুঁশ ফিরে এসেছে যে সে কি করতে চলেছে একটু আগে। আমার সাথে কাউকে ভালো ব্যবহার আর দেখাতে হবে না। আমাকে এখন ছেড়ে দিলে ভালো হয়। আমি একা থাকতে চাচ্ছি। বেশি কথা বলতে পারবো না। আমার যা ইচ্ছা তাই করতেছি। যদি একটু ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর কপালে আজকে অনেক দুঃখ আছে। কি আর দুঃখ আছে? মেরে ফেলবেন তো? আচ্ছা, এবার আর আমি কোনো ধরনের শক্তি প্রয়োগ করব না। এখন তো আমি আপনার কোলে মাথা দিয়ে আছি। নেন, যেমন করে খুশি তেমন করে মেরে ফেলেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না। বলতেছি না বেশি কথা বলবি না, মাথা গরম আছে। আর একটা কথা বলবি না, যদি বলিস তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। যেটা করতেছি করতে দে, না হলে কিন্তু কি করব নিজেও জানি না। মাথা কিন্তু ঠিক নেই। আজকে আপনাকে বলতে হবে কেন আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন, না হলে কিন্তু আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। আমি কি একবারও বলেছি তুই আমাকে ক্ষমা কর?
আর আমি কি একবারও তোর কাছে ভুল স্বীকার করেছি যে তুই আমাকে ক্ষমা করবি? এখন যেটা করতেছি করতে দে, না হলে না হলে কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলেন, সমস্যা নেই তো। আমার বাসা থেকে কেউ আপনাদের কিচ্ছু বলবে না। আমার মতো একটা কলঙ্ককে কেউ ভালোবাসে না। আর আপনি কেন ভালোবাসতে যাবেন? আমি যেটা বলতেছি সেটা কর। আমি এখন তোর সাথে কোনো প্রকার এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। তুই চুপচাপ এখন শুয়ে থাক। প্রিয়াঙ্কা আর কোনো কথা বলার সাহস পেল না, কারণ তার এমনিতেই শারীরিক অবস্থা অনেক খারাপ। কারণ যখন সে জ্ঞান হারিয়ে ফেলেছিল তখন থেকে সে তার শরীরের উপর কন্ট্রোল রাখতে পারছে না। যখন তার জ্ঞান ফিরে এসেছে তখন থেকে সে কেন যেন দুর্বল হয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কার ইচ্ছে করছে এখন আশিকের এখান থেকে চলে যেতে, কিন্তু তার শরীর এতটাই দুর্বল যে সে বিছানা থেকেই উঠতে পারছে না। এই শক্তিটুকু নেই যে সে বাহিরে যাবে, কারণ তার শরীরের শক্তি হারিয়ে ফেলেছে। তাই বাধ্য হয়ে প্রিয়াঙ্কা আশিকের কোলেই শুয়ে থাকতে হলো। তা না হলে কখনোই প্রিয়াঙ্কা আশিকের কোলে শুয়ে থাকতো না। আজকে মাহিনের কথা খুব প্রচুর মনে পড়ে যাচ্ছে প্রিয়াঙ্কার। কেন যেন মাহিন তার খোঁজ খবর নিচ্ছে না। প্রিয়াঙ্কাও নিজেও জানে না। যে ছেলে প্রিয়াঙ্কার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতো না, সেই ছেলে আজকে 3 দিন ধরে কিভাবে কথা না বলে আছে সেটা ভেবেই প্রিয়াঙ্কার মন বিষণ্ণতায় ভরে যাচ্ছে। কারণ মাহিন এক মুহূর্ত তার সাথে কথা না বলে থাকতে পারে না। যখন তখন মাহিন তাকে ফোন করে, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল তারপর একটা ফোন আসলো না। ব্যাপার কি? প্রিয়াঙ্কা আর কোনো কিছু ভাবতে পারছে না তার এখন কি করা উচিত, কি উচিত না, সে কোনো কিছু ভেবেই পাচ্ছে না। এমনিতেই তার ফ্যামিলি তার উপর অনেক রেগে আছে, আর এখন যার সাথে বিয়ে হয়েছে তার সাথে তো বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে তুলতেই পারলো না, বরং সে তার সাথে একটু আগে তাকে মেরেই ফেলতে ধরেছিল। আরে আম্মু, একটা কথা বলার ছিল। ভাইয়ার কি এমন হয়ে গেল যে গত 3-4 মাস থেকে এরকম ব্যবহার করতেছে আমার সাথে? এর আগে তো কত ভালোবাসতো আমাকে। তোকে এত কথার উত্তর আমি দিতে পারবো না। তোর প্রশ্ন আমার কানে খুব জ্বালাতন করে। তুই এখন এখান থেকে যা। আমার কথা তুমি পাত্তা দাও না কিসের জন্য? আমি একটা প্রশ্ন করলে তুমি সেটা এড়িয়ে যাও কেন বলো তো? আমি কি দোষ করেছি যে তুমি আমার সাথে এরকম করো, কোনো কথার উত্তর দাও না? আমার এখন কোনো কিছু ভালো লাগছে না। তুই গিয়ে তোর ভাবির সাথে গল্প কর, আমাকে ডিস্টার্ব করবি না। এখন তো তোর ভাবি আছে তাই না, তার সাথে গল্প করতে পারিস। তোমার ছেলের জন্য তো আমি তার কাছে যাইতেই পারি না। তোমার ছেলে সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। এর একটা বিহিত করবে কিনা তুমি তাই বলো, না হলে কিন্তু আমি আব্বুকে বিচার দিতে বাধ্য হব। তোর কিন্তু দিন দিন পাকনামি বেশি হয়ে যাচ্ছে। পড়াশোনার খবরই নাই। সব সময় দেখতেছি তুই আমার সাথে না হলে তোর ভাইয়ার সাথে লেগে থাকতেছিস। ব্যাপার কি? আচ্ছা, আমিও যখন বড় হব আমাকেও তো বিয়ে দিবে তাই না? তাহলে আমার বউয়ের সাথে যদি কেউ কথা বলে তাহলে কিন্তু আমিও তার সাথে এরকম ব্যবহার করবো তাই না? ওরে হতচ্ছাড়া, তোর তো দেখতেছি দিন দিন বুদ্ধি জ্ঞান লোপ পাচ্ছে। কারণ তুই এখন দেখতেছি অন্যমনস্ক হয়ে যাচ্ছিস। তোর বয়স কত? তুই মাত্র ক্লাস 7-এ পড়িস, আর তুই এখন বলতেছিস বিয়ের কথা। দাঁড়া, তোর ভাইয়াকে বিষয়টা বলতেছি। তুমি সবসময় আমাকে ভাইয়ার ভয় দেখাও কিসের জন্য বুঝি না। ভাইয়া আমাকে কি করবে? কিছুই করতে পারবে না। তুমি শুধু আমাকে ভাইয়ার ভয় দেখাও। তুমি আমাকে বলো কবে দিবা আমার বিয়ে? কি বললি তুই? আর একবার বল। আমি একটু কানে কম শুনছি তো ইদানিং। আর একবার বল, তাহলে ভালো হবে। তাই নাকি? তাহলে তো তোমাকে কানের ডক্টর দেখাতে হয়। তাহলে আজকে চলো কানের ডক্টরের কাছে যাই, গিয়ে তোমার কানটা পরিষ্কার করে নিয়ে আসি। আর আমি তোমাকে বইয়ের কথা বলতেছি। তাই নাকি? আচ্ছা, আশিককে আমি ব্যাপারটা বলছি, তারপর দেখছি তোর কি বিচার করা যায়। এখন তো যতই বলিস তুই আমার কথা শুনবি না, কারণ এখন তোর বয়স বেড়ে গিয়েছে। আর এতই পাগলামি করছিস যে আমার ধোঁয়া ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিস। এখন আমি আশিককে কথাটা জানাতে বাধ্য হব। আরে আম্মু, তুমি এত রাগ দেখাও কেন আমার উপর? বুঝি না, আমি কোনো ভুল কথা বলেছি? আমি তো সত্যি কথা বললাম, আমার বই লাগবে, নতুন বই। আমি কানে ঠিক শুনছি। আমি কানে কম শুনবো কিসের জন্য? তুই যেটা বলেছিস আমি শুনেছি। আর এখন ন্যাকামি করতে হবে না। আমি তোর ভাইয়াকে বিষয়টা বলতেছি একটু পর। প্লিজ আম্মু, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বইয়ের কথা বলেছি, আর তুমি কি না কি শুনেছো, আর সেটা নিয়ে এখন ভাইয়াকে বিচার দিবে? এটা ঠিক বলো? তোমার ছোট্ট ছেলেটাকে যে এত নির্যাতন করবে তোমার বড় ছেলে, তোমার সহ্য হবে? সেটা পরে দেখা যাবে। এখন তুই যেটা বলেছিস সেটার জন্য ক্ষমা চাইবি আমার কাছে, না হলে কিন্তু সত্যি সত্যি বিচার দেব।
আচ্ছা আম্মু, আমি আমার ভুল স্বীকার করতেছি। আমি আর কখনো তোমাকে বলবো না আমার নতুন বই কিনে দেওয়ার কথা। আমি আব্বুকে বলবো এখন থেকে। আমাকে মাফ করে দিও। ওরে হতচ্ছাড়া, তুই কি সত্যি সত্যি স্বীকার করবি নাকি? আমি তোর ভাইয়াকে বিচার দেব কোনটা? যদি আশিকের কাছে বিচার যাই তাহলে তোর অবস্থা কি হবে তুই ভেবে দেখ। আচ্ছা আম্মু, আমি ভুল স্বীকার করে নিচ্ছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এখন আমি ভাবির কাছে যাচ্ছি। দেখি তোমার খাটার ছেলেটা এখনো রুমে আছে নাকি ভাবি একা। ভাবি একা থাকলে তো সেই রকম একটা গল্প হবে। নীল তার আম্মুকে কথাটা বলে নীল সেখান থেকে চলে আসলো। ধীরে ধীরে আবার তার ভাইয়ার রুমের দিকে এগোতে লাগলো। তার ভেতরে ভয় লাগছে, কিন্তু সাহস জুগিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে এই সময় তার ভাইয়া বাসায় থাকে না, বাইরে গিয়ে আড্ডা দেয়। আজকে হয়তো চলে গিয়েছে। তখন যা ব্যবহার করলো, এখন তো রুমে থাকার কথা না। নীল কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি রুমের কাছে চলে আসলো আর দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে নিল। ভিতরে প্রবেশ করে দেখে আশিক প্রিয়াঙ্কাকে কোলে তুলে রেখেছে আর প্রিয়াঙ্কা সেখানে শুয়ে আছে। হঠাৎ করে আশিক নীলকে দেখে একটু অস্থির বোধ করলো। যতই হোক না কেন, ছোট ভাইয়ের সামনে তো আর এইসব কাণ্ড কারখানা করা যাবে না। কিছু বলতেও পারলো না। নীল তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসলো আর আশিক প্রিয়াঙ্কার দিকে একটু তাকিয়ে দেখলো যে প্রিয়াঙ্কার চোখ বন্ধ করে শুয়ে আছে। আশিক একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, কারণ আজকে একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল। প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, ওঠো। এখন তোমাকে গোসল করতে হবে। তোমার শরীর ঘেমে যাচ্ছে। এত দরদ দেখাতে হবে না, আর আমার সাথে এত ভালোভাবে কথা বলতে হবে না, বুঝেন নাই? দেখো, আমার মাথা গরম করাবে না সব সময়। যেটা বলতেছি সেটা করলে সমস্যা কি তোমার? আমি যেটা বলতেছি সেটা শুনলে তোমার সমস্যা কোথায়? আমি কারো কথা শুনতে বাধ্য না যে আমি সবার কথা শুনবো। আমি কখন বললাম যে তুমি সবার কথা শুনবে? তুমি আমার কথা শুনলে তাতেই চলবে। আর এত কথা বলো কিসের জন্য বেশি? এমনিতেই শরীর খারাপ, তার উপর এত কথা বলতেছো কিসের জন্য আমার সাথে? আমি যদি মারা যাই তাহলে কারো কিছু যায় আসে না, আমার বাবা মারও না, আমার নিকটস্থ আত্মীয় স্বজনেরও। অনেক হয়েছে, এখনো তর্ক করতে পারবো না। চলো আমার সাথে, তুমি গোসল করে নিবা। আর তোমার শরীর খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু ডাক্তারের কাছে যাব। এখন আর কোনো কথা শুনতে চাই না। সবকিছু এতই সহজ, যখন যেটা বলবেন সেটাই শুনতে হবে আমাকে, যখন যেটা করবেন সেটাই আমাকে মেনে চলতে হবে, এরকম তো আমি না। আমি তো কোনো কিছু শুনতে চাই না। আমি যেটা বলতেছি সেটা করলে ভালো হয়, আর না করলে কিন্তু আমার মাথা গরম হয়ে গেলে আমি কখন কি করব নিজেও জানি না। কার মাথা ব্যথা করতেছে, কার কি করতেছে সেটা দেখার আমার সময় নেই। এখন আপনি এখান থেকে চলে যান। আমি একা থাকতে চাই, না হলে আমাকে ছেড়ে দেন। আমি অন্য রুমে গিয়ে শুয়ে থাকবো, তাও আপনার কথা শুনতে আমি পারবো না। দেখো, মাথা গরম করাবে না। যেটা বলতেছি সেটাই করো, তাহলে ভালো হয়। কেন এরকম করতেছো? কেন তর্ক করতেছো আমার সাথে বুঝতেছি না। বারবার বোঝাচ্ছি, তারপরও কেন বুঝতেছো না? প্রিয়াঙ্কা কোনো কিছু না বলে চুপচাপ সেখানে শুয়ে রইল। আশিকের কোনো জবাব দিচ্ছে না কথা। আশিক বারবার প্রিয়াঙ্কাকে জোর করছে গোসল করার জন্য, কিন্তু প্রিয়াঙ্কা একদম কোনো কথা বলছে না, চুপ হয়ে সেখানেই শুয়ে আছে। প্রিয়াঙ্কা বারবার আশিকের কাছ থেকে চলে যেতে চাচ্ছে, কিন্তু আশিক শক্ত করে প্রিয়াঙ্কাকে ধরে আছে, যার কারণে প্রিয়াঙ্কা সরে যেতে পারছে না। তাই প্রিয়াঙ্কা বাধ্য হয়ে সেখানেই শুয়ে রইল। আর কোনো কিছু করার নেই তার। সে কি করবে? তার তো শক্তি নেই। এখন শরীরে শক্তি দেখিয়ে সেখান থেকে সরে যাবে? প্রিয়াঙ্কার এইরকম কাণ্ড দেখে আশিক এখন একটু বুঝতে পারছে যে প্রিয়াঙ্কার সাথে আশিক কত কি করেছে। সে বিয়ের দিন থেকে আজকে পর্যন্ত তার সাথে কতই না অত্যাচার করেছে সে। প্রিয়াঙ্কার তো এখানে কোনো দোষ ছিল না। যার দোষ ছিল সেটা তো আর আশিকের মধ্যে ছিল না। আশিক তো প্রিয়াঙ্কাকে মেনে নিতে পারেনি, কিন্তু প্রিয়াঙ্কাও তো আশিককে মেনে নিতে পারেনি। দুজনেরই সমান সমান ছিল, কিন্তু প্রিয়াঙ্কার সাথে যেটা করেছে সেটা অন্যায় করেছে আশিক। প্রিয়াঙ্কা অন্যজনকে ভালোবাসে সেটা আশিক জানা সত্ত্বেও তার সাথে অত্যাচার করেছে, তাকে শারীরিক নির্যাতন করেছে, তাকে কত কি করেছে, মানসিকভাবে টর্চার করেছে। আশিক এখন কেন জানি নিজের ভুলটা বুঝতে পারছে। প্রিয়াঙ্কাকে যতই কষ্ট দিচ্ছে, প্রিয়াঙ্কা সব কিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। কাউকে বিচারও দিচ্ছে না, কাউকে কোনো কিছু বলছে না, বাসায় ফোন করেও বলছে না। একদম নিজের ভেতরে সব কিছু নিয়ন্ত্রণ করে চলছে, বাইরে কোনো কাজ করছে না। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে তাকে ছেড়ে চলে যেত। এতক্ষণে কিন্তু আশিক প্রিয়াঙ্কাকে যে এত অত্যাচার করলো, কিন্তু প্রিয়াঙ্কা তো একবারও মুখ ফুটে আশিকের প্রতিবাদ করলো না, শুধু তার কারণটা জানতে চেয়েছিল, আর মাঝে মাঝে একটু হালকা পাতলা রাগ দেখিয়েছিল। তার থেকে আর একটা বেশি কথা বলেনি প্রিয়াঙ্কা। আশিক বুঝতে পারছে না যে কি করবে।
আশিক মনে মনে ঠিক করলো এখন প্রিয়াঙ্কার কাছ থেকে তাকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ তার সাথে যে কাজগুলো করেছে সেগুলো আশিক যখন বুঝতে পারছে যে সে কাজগুলো করেছে সেগুলো সবই অন্যায় করেছে প্রিয়াঙ্কার সাথে, কেন এরকম করতেছে এখন বুঝতে পারছে আশিক। একটু আগে যদি ঘটনাটা একটু ব্যতিক্রম হয়ে যেত তাহলে তো এখানে কত কি হয়ে যেতে পারতো। এখনো তো একজনের জীবনের তো জীবন চলে যেতে পারতো। কেন সে এরকম করতেছে? কেন সে নিজের মেন্টালিটিটা ঠিক করতে পারছে না? সেটা তো তার নিজের ব্যর্থতা। সেটা কেন প্রিয়াঙ্কার উপর চাপিয়ে দিচ্ছে সে বারবার? আশিক মনে মনে ভাবতে ভাবতে একদম নিঃশেষ হয়ে গেল। কি করতেছে সে? দেখো, তুমি যদি এখন আমার কথা না শোনো, সত্যি কিন্তু আমি কি করব নিজেও জানি না। আমার কথা শোনো, তাহলে তোমার জন্য ভালো হবে। তোমার যা ইচ্ছা তাই করো, আমি তোমার কথা শুনবো না। এটা আমি শেষবারের মতো বলতেছি, আমাকে আর ডিস্টার্ব করবে না। দেখো, এরকম জেদ ধরে থাকবে না। তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে নাও। ডাক্তারের কাছে যাব, সেখান থেকে সোজা তোমাদের বাসায় যাব। ওখানে 2 দিন থাকবো, তারপর বাসায় আসবো। আমার এখানে বিয়ে হয়েছে, আমাকে এখানে থাকতে বলেছে আমার বাবা মা। আমি সেখানে মরে গেলেও যাব না। এখন আর আপনি আমাকে এইভাবে জোর জবরদস্তি করবেন না, আমার ভালো লাগতেছে না। কেন? আমার কথা শুনলে সমস্যা কোথায়? এমন করতেছো কিসের জন্য বুঝতেছি না। আমার কথা শোনো তুমি। আর তুমি কেন জেদ ধরে আছো নিজের উপর, বা আমার উপর কেন জেদ করে আছো? কেন আপনি আমাকে এইভাবে অত্যাচার করতেছেন বলেন তো? তার থেকে একবার মেরে ফেলুন তো। এত কষ্ট শুনতে আমার ভালো লাগে না। একটু আগেই তো মেরে ফেলতে ধরেছিলেন, এখন আবার জীবিত রেখে এত কথা বলতেছেন, ব্যাপার কি? তার থেকে একেবারে মেরে ফেলুন, ঝামেলা শেষ। আমি বলেছি এখন আমার কথা শোনো। এখন যদি তুমি গোসল না করো তাহলে আরো অসুস্থ হয়ে যাবে। আর ডক্টরের কাছে না গেলে তো কখনো সুস্থ হবে না, তোমাকে দেখে বোঝা যাচ্ছে। আমি মারা গেলে তো কারো কিচ্ছু আসবে যাবে না, তাহলে আমাকে নিয়ে এত টেনশন করার কি আছে বুঝতেছি না। এত আলকাপিরি দেখাতে হবে না। বুঝতে পেরেছি, কথায় কোনো পাত্তা পাবো না তোমার সাথে। আমি যতই কথা বলবো তুমি সেগুলো কাটিয়ে যাবে বা আমার কথাগুলো এড়িয়ে যাবে। এখন আমাকে কাজ করিয়ে দেখিয়ে দিতে হবে, তা না হলে কোনো কিছু করা সম্ভব না তোমার সাথে। আশিক আর প্রিয়াঙ্কার সাথে কোনো কথা বলল না। আশিক প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিল, তারপর বাথরুম নিয়ে চলে আসলো। আর প্রিয়াঙ্কা সেটা দেখে একদম অবাক হয়ে যাচ্ছে। আশিক তার সাথে এরকম করছে কিসের জন্য? প্রিয়াঙ্কা বুঝতে পারছে না। প্রিয়াঙ্কার তো প্রচুর রাগ হচ্ছে আশিকের উপর, কিন্তু কোনো কিছু বলতেও পারছে না। তার ক্ষমতা নেই আর কোনো কিছু বলার। প্রিয়াঙ্কা মনে মনে অনেক রেগে যাচ্ছে আশিকের উপর। প্রিয়াঙ্কার ইচ্ছে করছে আশিককে খুন করে ফেলতে। তার সাথে কত অত্যাচার করেছে সে। একটা সুস্থ সবল মানুষ ছিল, তাকে একদম অসুস্থ বানিয়ে ফেলেছে। এখন যে সে নিজের খোঁজ খবর পাচ্ছে না, নিজের শরীর অবস্থা বুঝতে পারছে না, তার কি যে অবস্থা হয়েছে। শরীর ভীষণ দুর্বল। আশিক প্রিয়াঙ্কাকে সেখানে ধরে দাঁড় করিয়ে দিল, তারপর শাওয়ারের পানি ছেড়ে দিল। শাওয়ারের পানি ঠান্ডা ঠান্ডার দিন, তাই একটু বেশি ঠান্ডা হয়ে আছে পানিগুলো। প্রিয়াঙ্কার গায়ে পানি পড়তে প্রিয়াঙ্কার গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রিয়াঙ্কা নিজের অজান্তেই আশিককে অনেক শক্ত করে জড়িয়ে ধরল ঠান্ডার কারণে, যাতে করে তার শরীরে একটু উষ্ণতা হয়, তার শরীরটা একটু গরম হয়ে যায়। কিন্তু আশিক প্রিয়াঙ্কাকে তার বুক থেকে সরিয়ে শাওয়ারের পানির নিচে দাঁড় করিয়ে রাখলো, যাতে করে তার গোসলটা ভালো করে হয়। কারণ প্রিয়াঙ্কার শরীর অনেক গরম আর শরীরটা অনেকটাই ঘেমে গিয়েছে। প্রিয়াঙ্কা যত তাড়াতাড়ি সম্ভব তার সারা শরীর ভালোভাবে ভিজিয়ে নিল। তাড়াতাড়ি গোসল করতে হবে, তাকে প্রচুর ঠান্ডা লাগছে। কেন জানি আশিক প্রিয়াঙ্কাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে দিচ্ছে না। যদি ছেড়ে দেয় আর যদি পড়ে যায় তাহলে তো নিশ্চয়ই একটা ক্ষতি হয়ে যাবে। আজকে আশিকের ভুলের জন্যই প্রিয়াঙ্কার এই অবস্থা। আশিক প্রিয়াঙ্কাকে ভালোভাবে ধরে রেখেছে সযত্নে, যাতে করে প্রিয়াঙ্কার আর কোনো ক্ষতি না হয়। সে তো একটা মানুষ, পশু তো না, রোবটও না। তাকে যতই অত্যাচার করা হোক না কেন, কেন যে কষ্ট পাবে না? সে তো মানুষ, তারও তো কষ্ট হয়। হয়েছে অনেক, আমার ঠান্ডা লাগতেছে, এখন আমাকে বাইরে নিয়ে চলুন। আমি তো মানুষ, রোবট না যে যতক্ষণ খুশি ততক্ষণ ভিজিয়ে রাখবেন আমাকে পানিতে। আরেকটু ভালোভাবে গোসল করো, না হলে তো পরে আবার সমস্যা হবে। তার জন্য ভালোভাবে শরীরটা পরিষ্কার করতে হবে তোমার। হয়েছে, এখন আমাকে ছেড়ে দেন, আমি বাইরে যাব, আমার প্রচুর ঠান্ডা লাগতেছে। আর আপনি এরকম জোর করতেছেন কিসের জন্য? আমি তো গোসল করলাম, তাহলে আমাকে এভাবে জোর করে এখানে রাখার কি আছে? নিয়ে যাচ্ছি তো, এত রাগ দেখাচ্ছ কিসের জন্য? আমি তো বাহিরে নিয়ে যাচ্ছি, তাই না? তুমি বলেছো আমি শাওয়ারটা বন্ধ করে দিয়েছি না, তারপর এইভাবে চিল্লাও কিসের জন্য? আপনার এই ভালো স্বভাবটা কেন জানি আমি সহ্য করতে পারছি না। আপনার এই ভালো হওয়ার ন্যাকামিটা আমার সঙ্গে করবেন না প্লিজ, দয়া করে। দেখো, এভাবে কথা বলবে না। আমি কিন্তু তোমার ভালোর জন্য এরকম করতেছি। রাগ তুলাবা না সব সময়, ভালোভাবে কথা বলতেছি।
ভালো ব্যবহার করতেছি, সহ্য হচ্ছে না তাই না? না, সহ্য হচ্ছে না, আমার কোনো কিছু সহ্য হচ্ছে না। আপনি আমার সাথে এরকম ভালো ব্যবহার করবেন না। আপনি যেটা আসল ব্যবহার, আপনার যেটা আসল ব্যবহার সেই রূপ আমাকে দেখাবেন। ন্যাকামি করতে আসবেন না, ন্যাকামি করতে হবে না আমার সাথে। আচ্ছা, আমি তো অনেক নেকামি করি, আমি অনেক খারাপ। আমি কথা দিচ্ছি, তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে ফিরিয়ে এনে দিব। তুমি তার ডিটেলসগুলো আমাকে দাও, আমি তার কাছে তোমাকে দিয়ে দেব, সমস্যা নেই। এত ন্যাকামি করতে হবে না, বোঝেন নাই? আমাকে এভাবে দয়া দেখাতে হবে না। আর আমার সাথে যত খুশি যত পারেন অত্যাচার করতে থাকেন, যাতে করে আমি তাড়াতাড়ি মরে যাই। দেখো, এত কথা বলতে পারবো না, তুমি সব সময় একটু বেশি কথা বলো। আমি যেটা বলতেছি সেটাই করো। তার ডিটেলসগুলো আমাকে দিয়ে দাও, আমি তাকে খুঁজে তোমার হাতে তুলে দেব, আর তোমাকে আমার কাছ থেকে মুক্তি দেব, কথা দিলাম। সত্যি বলতেছেন নাকি নাটক করতেছেন? আবার কোনো প্ল্যান আছে নাকি? প্ল্যান কাজে লাগানোর জন্য আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন? এখানে কোনো দুর্বলতার সুযোগ নিচ্ছি না। তুমি আমাকে তার ঠিকানাটা দাও, আমি তার সাথে যোগাযোগ করে তোমার সাথে কথা বলে তারপর তোমাকে সেখানে নিয়ে গিয়ে আমি দিয়ে আসব, সমস্যা নেই। আমার কাছ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব। তারপর প্রিয়াঙ্কা আশিককে মাহিনের বিষয়ে সবকিছু ডিটেলস সহ বলে দিল। মাহিন কোথায় থাকে, কোন ক্লাসে পড়ে, কোথায় আড্ডা দেয়, কোথায় কোথায় তাদের দেখা হয়, সব কিছু বলে দিল। আর মাহিনের বাসার ঠিকানাটাও বলে দিল, যাতে করে আশিকের সুবিধা হয় মাহিনকে খুব তাড়াতাড়ি তার কাছে এনে দেওয়া। প্রিয়াঙ্কা মনে মনে অনেক খুশি হলো আশিকের এইরকম ব্যবহার দেখে। পরে আবার ভাবলো আশিকের এটা কোনো নতুন প্ল্যান না তো। সেটা ভেবে আবার মন খারাপ হয়ে গেল প্রিয়াঙ্কার। ভালো লাগছে কারণ আশিক তার সাথে একটু ভালো ব্যবহার করছে, তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে এনে দিতে চাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারপর প্রিয়াঙ্কাকে রুমে এনে আশিক ভালোভাবে সবকিছু পরিষ্কার করে দিল। তারপর তাকে একটা জামা পরে নিতে বলল। প্রিয়াঙ্কা আশিকের থেকে লুকিয়ে মনে মনে বাথরুমে চলে গেল, জামা পরে নিল, তারপর বেরিয়ে আসলো। আর আশিক সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে সাথে করে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। আমরা এখন কোথায় যাচ্ছি? আর আমাকে এভাবে হুট করে বাসা থেকে বের করে নিয়ে আসলেন? তখন না বললাম আমরা ডক্টরের কাছে যাব, তারপর সেখান থেকে সোজা তোমাদের বাসায় যাব, ওইখানে 2 দিন থাকবো, ওইখান থেকে তোমার মাহিনকে খুঁজবো, তারপর আবার সেখানে তোমাকে মাহিন হাতে তুলে দিয়ে আমি বাসায় চলে আসবো। সত্যি বলতেছেন? আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দেবেন? আপনাকে অনেক ধন্যবাদ আমার উপর দয়া দেখানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না, কারণ আমি এতদিন আমার নিজের জেদকে কাজে লাগিয়ে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি ক্ষমা পাওয়ার যোগ্য আমি না। আচ্ছা, আমরা এখন ডাক্তারের কাছে না যাই? আমি এমনিতেই যদি ঘুম পারি বা এমনিতেই খাওয়া দাওয়া ঠিক মতো করি তাহলে শরীর ঠিক হয়ে যাবে। অথচ ডাক্তারের কাছে গিয়ে আপনার টাকাগুলো নষ্ট করার কোনো মানে হয় না। সমস্যা নাই, অত্যাচার যেহেতু করেছি টাকা খরচ করলে কোনো সমস্যা হবে না। অত্যাচার করেছি, একটু তো চিকিৎসা করতেই হবে। চলেন না আমরা সেই নদীর ধারে যাই। যদি মাহিনের দেখা সেখানে পেয়ে যাই তাহলে তো কাজ হয়ে যাবে, কারণ সে হয়তো আমার জন্য অপেক্ষা করে ওই নদীর ধারে। আজকে আর অন্য কোথাও যাব না, আজকে সোজা এখান থেকে বাসায় চলে যাব, তারপর কালকে কোথায় যাওয়া যায় যাব সেখানে। সমস্যা কি? আজকে গেলে যদি তার দেখা পেয়ে যাই, চলেন না। আমার কথাটা একটু রাখেন না, যেহেতু একটু আমার দায়িত্ব নিতে চাচ্ছেন, প্লিজ আমার কথাটা রাখেন। আমার পক্ষে সেটা করা কখনো সম্ভব নয়, কারণ তোমার শরীরের অবস্থা অনেক খারাপ, আর তোমাকে এই অবস্থায় আমি কোথাও নিয়ে যেতে পারবো না। এর থেকে আজকে তুমি রেস্ট করো, কালকে থেকে খোঁজা শুরু করে দেব। প্রিয়াঙ্কার অনেক মন খারাপ হলো। আশিককে অনেক কিছু বলতে চাইলো, কিন্তু নিজের মধ্যে সবকিছু রেখে দিল, কারণ আশিক একটু ভালো ব্যবহার করছে। এখন যদি প্রিয়াঙ্কা আবার নাকামো করে, কথাবার্তা বলে, সেটা যদি অন্য লেভেলের হয়ে যায়, তখন তো আবার কি না কি হয়ে যাবে। তার থেকে প্রিয়াঙ্কা নিজেকে সংযম করলো, যাতে করে আশিক নিজের কথা থেকে সরে না আসে, যাতে করে সে তার ভালোবাসার মানুষকে ফিরে পায়। আর এই অত্যাচারের জগৎ থেকে সে একটু মুক্তি পেতে চায়, সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। তার জন্য প্রিয়াঙ্কা চুপ হয়ে গেল। মাহিন যে কতটা তাকে ভালোবাসে সেটা শুধু প্রিয়াঙ্কাই জানে। এতদিনের ভালোবাসার মধ্যে মাহিন তাকে কোনো খারাপ উদ্দেশ্যে ইঙ্গিত করেনি, খারাপ কথা বলেনি। সবসময় তার ভালো চেয়েছে, সবসময় তার ভালোবাসা পবিত্রতা রেখেছে। কিন্তু আজকে বিয়ে হওয়ার 1 সপ্তাহ হয়ে গেল, মাহিনের একবারও খোঁজ খবর নিল না। এই বিষয়টা খুব চিন্তায় ফেলে দিচ্ছে প্রিয়াঙ্কাকে, কারণ মাহিন নিজের কোনো ক্ষতি করলো না তো আবার তার বিয়ের কথা শুনে। প্রিয়াঙ্কা আর কোনো কিছু ভাবতে পারছে না। তার খুব ভালো লাগছে আজকে, তার মনটা কেন জানি খুব খুশি খুশি লাগতেছে।
কারণ আশিক তার সাথে এত ভালো ব্যবহার করেছে, তার উপর তার ভালোবাসার মানুষকে খুঁজে এনে দিবে বলল। এই কথাগুলো ভাবতে গেলেই প্রিয়াঙ্কার মন আনন্দে ভরে যাচ্ছে। তারপর আশিকের সাথে প্রিয়াঙ্কা ডক্টরের কাছে গেল। ডক্টরকে দেখানো হলো। ডক্টর কিছু টেস্ট করতে দিল প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা আশিকের সাথে গিয়ে সে টেস্টগুলো করে নিল তাড়াতাড়ি। প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল, এত তাড়াতাড়ি কিভাবে টেস্টের রিপোর্ট আর এত তাড়াতাড়ি কিভাবে সব কিছু হয়ে গেল। প্রিয়াঙ্কার কেমন যেন একটা খটকা লাগলো। এখানে আশিক আসলো মাত্র আর তাকে দেখে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? প্রিয়াঙ্কা তো এর আগেও অনেক হসপিটালে গিয়েছিল। ডক্টরের কাছে দেখা করতে গেলে লাইন ধরে দাঁড়াতে হয়। তারপর টেস্টের কথা তো বাদই দিলাম, টেস্টের রিপোর্ট দিতে দিতে 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। কিন্তু এখানে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে, মানে টেস্টের পরীক্ষা করতে যতক্ষণ না সময়, তার থেকে বেশি সময় লাগলো না। আর তার থেকে বড় কথা হলো, ডক্টর কিভাবে এত তাড়াতাড়ি রিপোর্ট দেখে? সবাইকে দেখার পর তারপর রাত্রে বা 2-3 ঘন্টা পর রিপোর্ট দেখে। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়ে গেল? প্রিয়াঙ্কা আর কোনো কিছু ভাবতে পারছে না। তাড়াতাড়ি হসপিটাল থেকে বেরিয়ে আসলো আশিক প্রিয়াঙ্কাকে সাথে করে নিয়ে। প্রিয়াঙ্কার সাথে কোনো কথা বলছে না। একটা কথা চিন্তা করতেছে সে, মাহিনের দেখা কখন পাবে, আর তাকে কতদিন ধরে সে দেখে না, নিজের কি অবস্থা করে রেখেছে সেটাই ভাবছে প্রিয়াঙ্কা। কি হলো, এত মনোযোগ দিয়ে কি ভাবতেছো? ভালোবাসার মানুষের দেখা পাবে, তার জন্য কি আমার সাথে কথা বলা যাবে না? একদম চুপ মেরে আছো যে। কোথায় চুপ মেরে আছি? আমি তো সেই থেকেই বকবক করলাম, আর বেশি বকবক করলে মাথাটা কেমন জানি ব্যথা করে, তার জন্য চুপ করে আছি। এখন একটু রেস্ট নিতেছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তখন ডক্টরের কাছে বললে না কেন? তারা ওষুধ লিখে দিত, খাইলে তো আর এই সমস্যাটা হতো না। তখন না মনে করে দিয়ে এখন আবার বলতেছো এসব কথা? ব্যাপার না, ঠিক হয়ে যাবে। এটা কোনো সমস্যা হলো? এমনিতেই ঠিক হয়ে যাবে। ঘুম হয়নি তো এই কয়দিনে, তার কারণে এরকম সমস্যা হচ্ছে। সব আমার দোষ, তাই না? আমি যদি এরকম না করতাম তাহলে আজকে আপনার কোনো সমস্যা হতো না। এটা কি শুরু করেছেন বলেন তো? একবার আপনি, একবার তুমি, একবার তুই, যে কোনো একটা ধরে থাকেন। এখন থেকে একটাই ধরে থাকবো, সেটা হচ্ছে আপনি। কারণ এখন থেকে এটার পরিবর্তন করার অধিকার আমার নাই। কে বলেছে নাই? কেন নাই? কিসের জন্য নেই? আপনি যেহেতু আমাকে চেনেন, বা আপনার এখন বউ আমি, তাহলে তুমি বা তুই করেই বলতে পারেন, সমস্যা নেই। আপনার যেটা খুশি আপনি ধরে থাকবেন কিসের জন্য? ভালো জিনিসের কদর আমরা করতে পারি না, তাই আমিও হয়তো ভালো জিনিসের কদর করতে পারলাম না। তার জন্য এখন থেকে আপনি ঠিক করে রাখছি। কি বলবেন আপনি? আপনার কোনো কথা আমি বুঝতে পারতেছি না। এতক্ষণ তো আপনার কথা মানে গুলো বুঝতে পারলাম, এখন কেন জানি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনাকে কোনো কিছু বুঝতে হবে না। এখন চলেন আপনার বাসায় যাব, তারপর সেখানে গিয়ে রেস্ট করব। আমারও খুব ক্লান্ত লাগতেছে কেন জানি। আচ্ছা তাহলে চলেন এখান থেকে। তো আমাদের বাসা অনেক দূর, জার্নি করতে হবে। কে বলেছে অনেক দূর? আমরা এখন বাইকে যাব, সমস্যা নেই। উঠো, বা অটো বা সিএনজিতে যাব না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন আমরা বাইক কই পাইবো? আসার সময় তো সিএনজি করেই আসলাম, এখানে এখন বাইক কোথায় পাবো আমরা? সেটা নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না, সেই টেনশনটা আমার, আমি ম্যানেজ করে রেখেছি। এখন চলো, তাড়াতাড়ি সামনে রাখা আছে আমাদের জন্য বাইক। প্রিয়াঙ্কা আর কোনো কথা বলল না, চুপচাপ আশিকের সাথে সামনে এগিয়ে যেতে লাগলো। সামনে গিয়ে দেখে সত্যি একটা বাইক রাখা আছে, সেখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আশিকের হাতে বাইকের চাবিটা দিয়ে একটা ট্যাক্সি করে সেখান থেকে চলে গেল। আশিক বাইকে উঠে পড়লো আর প্রিয়াঙ্কাকে উঠতে বলল। প্রিয়াঙ্কা আশিককে ধরে বাইকে উঠে বসে পড়ল, আর আশিক সঙ্গে সঙ্গে অনেক স্পিডে বাইক চালানো শুরু করে দিল। প্রিয়াঙ্কা প্রথমে ভেবেছিল আশিক হয়তো ভালো মতো ড্রাইভ করতে পারে না, কিন্তু আশিকের ড্রাইভ দেখে প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল। আশিকের ড্রাইভিংটা প্রিয়াঙ্কা অনেক এনজয় করলো, কারণ এত সুন্দরভাবে ড্রাইভিং করছে আর এত স্পিডে গাড়ি চালিয়েছে, নিখুঁতভাবে, একদম একজন রাইডারের মতো। প্রিয়াঙ্কা তো আসলে জানতো না যে আশিক আগে কি করছিল বা এখন কি করে, কিছুই না। আশিকের সাথে প্রিয়াঙ্কা আজকে 1 সপ্তাহ যাবৎ আছে, কিন্তু আশিকের সম্পর্কে সে এখন পর্যন্ত কিছুই জানে না। আশিক কি করে, আশিকের পেশা কি, আশিক কি কাজ করে, শুধু প্রিয়াঙ্কা জানে আশিকের আব্বু বিদেশ থাকে, সেখান থেকে টাকা পাঠায়, সে টাকায় মনে হয় আশিক চলাচল করে। কিন্তু প্রিয়াঙ্কা তো আর এটা জানে না যে আশিক কত বড় বিজনেসম্যান আর কত সফল একজন ব্যক্তি। কিন্তু তার কিছু সমস্যার কারণে তার আজকে এই অবস্থা। সেখানে যে ডাক্তারের কাছে গিয়েছিল সেটা ছিল আশিকের বেস্ট ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করেছে ছোট্টবেলা থেকেই। আশিকও ডাক্তারি পড়েছে, কিন্তু ডাক্তারি না করে সে এখন ব্যবসা করে।
কিছুক্ষণ পর আশিক প্রিয়াঙ্কার বাসার সামনে গিয়ে পৌঁছে গেল। খুব অল্প সময়, 30 মিনিট লেগেছিল। যেখানে 1 ঘন্টার রাস্তা সেখানে 30 মিনিটের মধ্যে এসে পৌঁছে গেল। আশিক এসে প্রিয়াঙ্কাকে বাইক থেকে নামিয়ে দিয়ে আবার বাইকটা একটা সাইড করে রেখে দিল। তারপর প্রিয়াঙ্কার হাত ধরে প্রিয়াঙ্কাদের বাসায় প্রবেশ করলো আশিক। বাসার ভেতরে প্রবেশ করে দেখে গেটম্যান বাইরে দাঁড়িয়ে আছে, আর বাসার ভেতরে নাকি কেউ নেই। গেটম্যানের কাছ থেকে জানতে পারলো। তার কাছ থেকে চাবিটা নিয়ে নিল প্রিয়াঙ্কা, তারপর ভেতরে চলে আসলো। আচ্ছা, আমরা যে এখানে আসব সেটা কি আমার আব্বু আম্মু জানে না, নাকি তাদের জানানো হয়নি? আমি আসলাম তাদেরকে সারপ্রাইজ দিতে, কিন্তু উল্টো তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। কেউ বাসায় নেই, এখন কি হবে? কি আর হবে, আমার রুমে চলেন, আমি আপনাকে রুমটা দেখিয়ে দিচ্ছি। আর আমি দেখি আব্বু আম্মুর সাথে ফোনে কথা বলি, কতক্ষণ লাগবে বাসায় আসতে তাদের। অযথা তাদেরকে টেনশনে নিয়ে লাভ আছে? তার থেকে তারা যে কাজে গেছে কাজটা শেষ করে আসুক, আমরা এখন রেস্ট করি। এটা কেমনে হয়? আপনি জামাই মানুষ, নতুন এসেছেন শ্বশুরবাড়ি, আর আপনার খাতিরদারি করবে না? এটা কেমনে হয়? আপনি এখানে শুয়ে থাকেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি। এত দরদ দেখাতে হবে না। নিজের শরীরের খোঁজ পায় না, সে নাকি আমার জন্য নাস্তা করতে যাবে? কে বলেছে শরীরের খোঁজ পায় না? এখন আমি ঠিক আছি, এখন আমি আপনার জন্য নাস্তা করে নিয়ে আসতে পারবো। আমার উপর বিশ্বাস রাখেন, আমি নিয়ে আসতেছি। এটা না করে এই নেন আমার মোবাইল। আপনার সেই ভালোবাসার মানুষকে একটু ফোন দেন। আপনার সিম থেকে ফোন দিলে হয়তো না ধরতে না পারে অভিমান করে, তাই আমার আননোন সিম থেকে ফোন করেন আর কথা বলেন কালকে কোথায় যাব, আমরা গিয়ে তার দেখা পাবো। যেহেতু আমার উপর অভিমান করে আছে, এখন যদি ফোন করি আর দেখা করার কথা বলি তাহলে নিশ্চয়ই আসবে না। তার থেকে সে যেখানে সেখানে থাকে, আমি সব জায়গা চিনি। আমরা কালকে সেখানে সেখানে যাব। বাকিটা আপনার ইচ্ছা। আমার বলা উচিত ছিল, আমি বললাম। এখন যদি আপনি তার সাথে কথা বলেন তাহলে ভালো, না বললে আমার তো কিছু করার নেই। যেটা অবশ্যই ঠিক বলেছেন, যেহেতু আপনার কিছু করার নেই তাহলে আপনি এখানে বসে থাকেন, আমি আপনার জন্য নাস্তা রেডি করে আনতেছি। আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, আপনি শুয়ে থাকেন, আমি নিচে যাচ্ছি আর আসতেছি। বলতেছি না আমার জন্য কিছু করা লাগবে না। আর আপনার এই অসুস্থ শরীর নিয়ে আপনি নিচে যাবে না, আসবেনও না, আর এখানে শুয়ে থাকবেন। পরে আবার ঝামেলা হবে, না হলে আমি এত কিছু নিতে পারবো না। তার থেকে আপনি শুয়ে থাকেন। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমার কিছু হবে না, আমি একদম ঠিক থাকবো। আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি, এত কথা বলতে হবে না আমার সাথে, আমি যাবো আর আসবো। আমার উপর কথা বলা কিন্তু আমি একদম পছন্দ করি না, সেটা আপনি ভালো করে জানেন। আশা করি আর বোঝাতে হবে না। এখন চুপচাপ এখানে শুয়ে রেস্ট করেন, আমার কিচ্ছু লাগবে না।